মিস্টার অ্যালেন বাংলা বোঝেন না, তাই তিনি নিজের মতো খাওয়া শেষ করে উঠে গেলেন। রিদিশা বাক বিমূঢ় হয়ে বসে আছে। কি বলা উচিত, কি বললে ঠিক হবে, এই মুহূর্তে কিছুই তার মাথায়তে আসছে না। রিদিশা খুব করে চাইছে সে যেন অজ্ঞান হয়ে যায়। এখন এত প্রেশার নেওয়া সম্ভব না। এরিক তার সাথে প্রথম দিন থেকে যেভাবে চলেছে তাতে বোঝাই যায়নি এরিক তাকে আগে থেকে চেনে কিংবা এত ভালোবাসে। আচ্ছা সত্যি কি ভালোবাসে? ভালো তো সেও বেসেছিল সোয়াবকে। কই সোয়াব তো বুঝলো না। এরিক ভালোবাসলে বাসুক, তার কি? সে সারা জীবনই সোয়াবকে নিজের মনে জায়গা দিয়ে রাখতে চায়। রিদিশা কখনো তো কিছু চাইনি তোমার কাছে। আজ আমি নিষ্ঠুর হয়ে নাতের জন্য তোমাকে চাচ্ছি। মিসেস ময়ূরীর কণ্ঠ দুর্বল শোনালো। সে ফুপিয়ে কেঁদে উঠল। একজন দাদি তার নাতিকে কত ভালোবাসে তা এনাকে না দেখলে হয়তো রিদিশার জানা হতো না। রিদিশা কথা বলতে পারছে না, মনে হচ্ছে কোনো অদ্ভুত শক্তি তার গলা চেপে ধরেছে। রিদিশা অনেক কষ্টে মুখ খুলে বললে, দেখুন দাদি, আমিও একজনকে ভালোবাসি, আমার প্রথম ভালোবাসা। তাকে কি করে ভুলে যাই? আমি চাই না তার জায়গায় অন্য কাউকে দিতে। ক্ষমা করুন আমায়, আমি আর নিতে পারছি না। রিদিশা মুখ ঢেকে কেঁদে ওঠে। মিসেস ময়ূরীর দৃষ্টি শীতল হয়ে আসে। সে কি করবে বুঝতে পারছে না। ভালোবাসার কাছে কোনো সংজ্ঞা টিকবে কি? নিজেকে ধাতস্থ করে সে রিদিশাকে প্রশ্ন করে, আচ্ছা আমি তো 3 বছর ধরে কারো সাথে দেখা করতে দেখলাম না তোমায়। তুমি যাকে ভালোবাসো সে কি বাংলাদেশে? সেও কি তোমায় ভালোবাসে? রিদিশা নিভে যায়। কি উত্তর দিবে সে? কার জন্য কান্না করছে? যে তার ছোট বোনের স্বামী? সমাজ কি বলবে? রিদিশা নিজের ঠোঁট কামড়ে কান্না থামায়, ভেজা কণ্ঠে বলে, সে আমাকে কখনোই ভালোবাসেনি। সে আমার ছোট বোনকে ভালোবেসেছে। সে আমার ছোট বোনের স্বামী। সে হয়তো জানেও না যে আমি তাকে ভালোবাসি, তবু খুব পড়ে আমার তার জন্য। তার কথা মনে হলেই আমি এলোমেলো হয়ে যাই। ভালোবাসাটা একতরফা ছিল আমার, তবু আমি ভুলতে পারি না সে কেন আমায় ভালোবাসলো না। ময়ূরী রিদিশার মাথায় হাত বুলিয়ে বলেন, দিদি ভাই, দুনিয়াটা এমনই রে। দেখ, এরিক তোকে একতরফা ভালোবেসে 2 বছর ধরে। তুই তো জানিস একতরফা ভালোবাসায় কত কষ্ট। তুই আমার দাদু ভাইকে এত কষ্ট দিবি? ওর তো আক্ষেপ থেকে যাবে যে তুই ওকে ভালোবাসলি না। রিদিশা শুকনো হেসে বলে, ভালোবাসা শব্দটা শুনলেই কষ্ট হয়। এটা কোনো 4 অক্ষরের শব্দ না। এটা এটা মানুষের অনুভূতি শেষ করে দেওয়ার ক্ষমতা রাখে। এটা একটা শব্দ না, অনেক কষ্ট এখানে আবদ্ধ। ভালোবাসা যারে একবার এই রোগে ধরেছে সেই জানে এর নিরাময় নেই। রিদিশা ফুপিয়ে কেঁদে ওঠে। তখনই ভেসে আসে একটা পুরুষ কণ্ঠস্বর। একটা সুযোগ কি দেয়া যায় না? আবহাওয়াটা কেমন জানি রাশ ভারী লাগছে, বিষণ্ণ লাগছে বাতাসও। দমবন্ধকর পরিবেশের মধ্যে এরিকের কণ্ঠ যেন সাইলেন্ট ঘূর্ণিঝড়ের আভাস দিল। একটা কালো গোলাপের বুকে নিয়ে দাঁড়িয়ে আছে এরিক। তার চেহারা শান্ত, দেখে মনের অবস্থা বোঝার উপায় নেই। রিদিশা আর ময়ূরী তাকিয়ে আছে সদর দরজায় দাঁড়ানো এরিকের দিকে। এরিক এগোতে এগোতে বলল, সবাইকে এক হয় রীতিমণি। আমাকে কি একটু সুযোগ দেয়া যায় না? আমাকে একটু ভালোবেসে দেখো। তোমাকে ভালোবাসার চাদরে মোড়িয়ে রাখবো। তোমার কষ্ট পাওয়ার কারণ আমি হব না। বিশ্বাস করো, তোমাকে সবসময় আগলে রাখবো। তুমি চাইলে বছর বছর বাচ্চার মা বানিয়ে দেবো। প্লিজ একসেপ্ট মি। রিদিশার চোখ ছানা বড়া হয়ে গেল এরিকের কথায়। অস্বস্তিতে গলা কেউ চেপে ধরেছে মনে হচ্ছে। সময় কাটছে না কেন? সে আর চোখে মিসেস ময়ূরীর দিকে তাকালো। তিনিও মুচকি মুচকি হাসি দিয়ে তাকিয়ে আছে। রিদিশার এরিককে বেশরম প্রাণী মনে হচ্ছে। গুরুজনের সামনে কেউ এভাবে কথা বলে? এই ছেলের লাজ লজ্জা কিছুই নেই। ছি, মার্কা কথাবার্তা, কি লাগামহীন এই ছেলে। এর মুখটা সুই দিয়ে সেলাই করার মতো ভয়ঙ্কর। ইচ্ছেটা দমিয়ে রাখলো রিদিশা। রেগে কটমট করে তাকিয়ে বলল, দেখলে দাদি, তোমার নাতি কত লাগাম ছাড়া। এর সাথে তুমি আমার সারা জীবন রাখার প্ল্যান করছো? কখনো না। এরকম একটা অসভ্য ছেলেকে আমি কখনো বিয়ে করব না। রিদিশা গটগট করে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দিল। বিছানার উপরে হাত পা ছড়িয়ে বসলো সে। মস্তিষ্কটা ফাঁকা ফাঁকা লাগছে, বড্ড ক্লান্ত লাগছে। সব চিন্তা ভাবনা সাইডে ফেলে চিত হয়ে শুয়ে পড়ল রিদিশা। ঝড় টর্নেডো এলেও সে উঠবে না, বড্ড ঘুম পাচ্ছে। মিসেস ময়ূরী তাহসান আর এরিক জোরে হেসে উঠল। ময়ূরী নাতনির কান ধরে নিজের পাশে বসালো। রাগী মুড নিয়ে বলল, কোথায় গিয়েছিলি হতচারা? এদিকে আমার কান পচাচ্ছিস ভালোবাসা ভালোবাসা করে। যখনই বিয়ের কথা বললাম অমনি বাবার মতো সুরসুর করে পালালি। এরিক ব্যথায় চোখ মুখ কুচকে ফেললো। হালকা আর্তনাদ করে বলল, গ্রান্ডমা ছাড়ো, লাগছে তো আমার। গ্র্যান্ডমা হেসে কান ছেড়ে দিল। এরিক কান ডলতে ডলতে বলল, মিসেস ময়ূরী তাহসানের মুখে হাসি ফুটে উঠল। সে গর্ব করে বলল, আমার এমন সুদর্শন নাতিকে রিজেক্ট করার ক্ষমতা রিদিশার নেই। ও অবশ্যই তোকে মেনে নেবে, তবে তোকে ওর পিছে পড়ে থাকতে হবে। নিজের প্রতি ওর ভালো লাগা তৈরি করতে হবে। ঠিক তোর দাদু যেমন আমার পিছে পড়ে থাকতো।
তোর প্রতিটা কাজে যেন ওর ভালো লাগে। আর পারলে ওকে একটু জেলাস ফিল করাবি, তাতেই কাজ হয়ে যাবে। ও যাকে ভালোবাসে তাকে নিয়ে ভয় নেই। সে তো ওর ছোট বোনের স্বামী। তার এখন কিভাবে ওকে নিজের করতে পারে সেই চিন্তা করো। এরিক গভীর মনোযোগ দিয়ে প্রতিটা কথা শুনলো, এরপর দাদির দিকে তাকিয়ে বলল, দেখো গ্র্যান্ডমা, তুমি অনেক ভালো পরামর্শ দিয়েছ, তবে এই বিষয়ে আমার গ্র্যান্ডপাপার পরামর্শ নেওয়া উচিত। বড় তোমাকে কিভাবে পটিয়েছে সেটা শেখা উচিত। এই বিষয়ে সে পটু, তুমি সাইডে যাবো। এরিকের কথায় মিসেস ময়ূরী তাজ্জব বনে গেল। সে নিজে এত কিছু করলো অথচ তার নাতি দাদুকে বেশি গুরুত্ব দিচ্ছে। এরিক সেদিকে না তাকিয়ে উঠে দাঁড়ালো, চিৎকার করে ও গ্র্যান্ডপাপা বলতে বলতে অ্যালেনের রুমে গেল। মিস্টার অ্যালেন ম্যাগাজিন পড়ছিলেন। এরিকের চেঁচানোতে সে উঠে বসলো, এবার হয়তো তাকে কাজে লাগবে। এরিকের কথায় সায় দিয়ে অ্যালেন বলল, আয় ভেতরে আয়, ষাঁড়ের মতো না চেঁচিয়ে কাছে আয়। এরিক গিয়ে অ্যালেনের গা ঘেঁষে দাঁড়ালো, তার আগামাথা নিরীক্ষণ করে বলল, গ্র্যান্ডপাপা, তুমি কি জানো তুমি এখনো কতটা ইয়াং আছো, পাশাপাশি বেশ স্ট্রংও আছো। তোমাকে আরেকটা গ্র্যান্ডমা এনে দিলে তুমি পারবে না আমাকে 1 বছরের মধ্যে একটা ফুপি এনে দিতে? বলো, পারবে না? রিদিশার তো একটা ফুপি শাশুড়িও লাগবে। নাতির মুখে এমন কথা শুনে এলেন ভাবাচেকা খেয়ে গেল। সে যেন রেগে কিছু বলতেও ভুলে গেল। মিসেস ময়ূরী দরজার ওপাশ থেকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। মিস্টার অ্যালেনের চোখ ময়ূরীর উপর পড়তেই তার মুখটা অসহায় হয়ে গেল। ময়ূরী চোখ কটমট করে তাকালো অ্যালেনের দিকে। এই বয়সে এসে প্রেয়সীর রাগী রূপ দেখে অ্যালেন যেন আবার প্রেমে পড়ল। এরিক দুজনকে আর চোখে দেখে বলল, গ্র্যান্ডপাপা, তুমি ভয় পেও না, গ্র্যান্ডমা কিছুই বলবে না। তুমি আমাকে ফুপি এনে দিতে পারবে কিনা সেটা বলো, না হলে আমি গ্র্যান্ডমাকে বিয়ে করেই দিচ্ছি, সেই ফুপির ব্যবস্থা করুক। এবার ময়ূরী আর দাঁড়িয়ে থাকলেন না, সে তেড়ে এসে এরিককে কান ধরে দাঁড় করালেন। রেগে বললেন, খুব শখ না আমাদের বিয়ে করানো? দাঁড়াও, তোমার রিতিশাকে আমি বিয়ে দিয়ে দেব, তুমি দেখবে আর জ্বলবে। এরিকের মুখটা একটুখানি হয়ে গেল। সে চোখ দিয়ে দাদিকে বোঝাচ্ছে এমনটা না করতে। এরিক মুখে জোরপূর্বক হাসি ফুটিয়ে বলল, দেখো ছাড়ল, গ্র্যান্ডমা লাগছে। আমি কিছু বলিনি, কিছু করবে না তুমি। আমি যথেষ্ট ইয়াং, রিদিশার জন্য আমি যথেষ্ট আছি। আমি ভালো ছেলে। গ্র্যান্ডপাপা, তুমি বরং আমাকে মেয়ে পটানোর, সরি, রীতিকে পটানোর কিছু ট্রিক্স শিখিয়ে দাও। আমি বাসায় যাব। আম্মু আর এলিনা চিন্তা করছে হয়তো। দুজনেই ফিক করে হেসে দিল এরিকের কথায়। তার মেলালো এরিক নিজেও তাল মেলালো তাদের সাথে। দরজার পাশ থেকে সবটা দেখলো রিদিশা, তার বুকটা বিষিয়ে উঠল। এদের মাঝে এত ভালোবাসা কেন? সে আবারও ছুটে গেল নিজের রুমে। সবকিছু বিষাক্ত লাগছে। 2টা ঘুমের ওষুধ খেয়ে শুয়ে পড়লো, একটু ঘুমানো দরকার। এরিক বাসায় যেতেই তার মা এলিজা তীক্ষ্ণ দৃষ্টিতে ছেলের দিকে তাকালেন। ছেলের দিকে তীক্ষ্ণ গলায় প্রশ্ন ছুড়লেন। সারাদিন কই ছিলে? এরিক মায়ের কথায় থেমে গেল, মৃদু হেসে জবাব দিল, আমার খোঁজ রাখার সময় আছে বুঝি তোমার? ফেলিক্স এসেছে তো, যাও তাকে কোলে নিয়ে বসে থাকো। নিজের ছেলে থাকতেও তাকে কোম্পানিতে বসাবে তোমরা, তার প্রতি এতই দরদ। যাও না তার কাছে, আমার খোঁজ নিতে এসো না। এলিজার মনটা খারাপ হয়ে গেল ছেলের কথায়। সত্যিই কি ছেলেকে সময় দেওয়া হয় না তার? আর ফেলিক্সকে হিংসা করছে তার ছেলে। কালকে সব বুঝতে পারবি এরিক। ফেলিক্সকে কেন কোম্পানিতে বসাতে চাইছি সব বুঝতে পারবি। কোনো বাবা মায়ে চায় না তাদের সন্তানের বিপদ হোক। তোকে বাঁচাতে এত কিছু করা, তুই তো আমাদের নিষ্ঠুর ভাবছিস। তোর পিছে এত বড় ষড়যন্ত্র হচ্ছে যার এক কোণাও তুই জানিস না। এলিজা সাবধানে চোখের কোণে আঙ্গুল দিয়ে পানিটা মুছে ফেললো। সন্তানের জন্য যতই করুক না কেন সেটা কখনোই তারা দেখে না। তাদের চাহিদা পূরণ না হলে তারা হাজারো অভিযোগ করবে, কিন্তু পারছে বাবা মায়ের কষ্টগুলো দেখবে না। এরিক সিঁড়ি বেয়ে উপরে উঠে গেছে। এলিজা সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। সকালে অফিসে যেতেই এরিক কিছুটা অবাক হয়। তার বাবা আর ফেলিক্স একত্রে এসেছে, সাথে তার গ্র্যান্ডমা, গ্র্যান্ডপাপা, এমনকি তার মাও আছে। তারা সবাই যেন এরিকের অপেক্ষাতেই ছিল। তখনই তারা ইথানের কেবিনে ঢুকে পড়ে। আচ্ছা, কি হতে চলেছে? ফেলিক্সকে কি ইথানের জায়গায় দেবে? এরিকের ভাবতেই খুশিতে মন ভরে ওঠে, কিন্তু ভেতরে তার জন্য বড় চমক অপেক্ষা করছে। বিশ্বাস শব্দটা ভারী আজব। আমরা যাকে বিশ্বাস করি সেই বিশ্বাস নিয়ে খেলা করে, আর যে বিশ্বাসের যোগ্য তার দিকে ঘুরেও তাকায় না। আমরা সবসময় প্রথমে ভুল সিদ্ধান্ত নিয়ে পরবর্তীতে সঠিক সিদ্ধান্তে উপনীত হয়েও দ্বিধাগ্রস্ত থাকি। আমরা যে মানুষটাকে বড্ড ভালোবাসি তার থেকে পাওয়া প্রতারণায় আমাদের মনটা পাথর হয়ে যায়।
পরবর্তীতে কাউকে ভালোবাসতে গেলেই মনে হয় আবার ঠকবো না তো। এরিকের নিজের দু চোখকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। ভাই সমতুল্য প্রিয় মানুষটা থেকে প্রতারণা সে নিতে পারছে না। এভাবে কেউ বিশ্বাসঘাতকতা করে পুরুষ মানুষের নাকি কাঁদতে নেই, কিন্তু এরিকের বাচ্চাদের মতো কাঁদতে ইচ্ছা করছে। হামাগুড়ি দিয়ে কাঁদতে কাঁদতে ইথানকে জিজ্ঞাসা করতে ইচ্ছা করছে সে কেন এমন করলো। একটুও কি তার বুক কাঁপেনি? একবারও কি মানুষগুলোর কথা কি ইথানের মানুষপটে ভাসেনি? এরিক ছলছল চোখে ইথানের দিকে তাকালো। তার চোখে পানি চিকচিক করছে। কেবিনে অন্য সবাই নীরবতা পালন করছে। তারা এরিককে সময় দিচ্ছে নিজেকে সামলানোর। এরিক ছোটবেলা থেকে ইথানকে বড় ভাইয়ের মতো সম্মান করেছে। বিশ্বাস, ভরসা ও ভালোবাসা এরিকের মনে সর্বদা ইথানের স্থান পরিপূর্ণ ছিল। এরিক বাচ্চাদের মতো ঠোঁট ফুলিয়ে ইথানের হাত ধরে ঝাঁকি দিয়ে ভাঙা গলায় বলল। ব্রো, এরিকের একটুখানি কথায় যেন সবাই কেঁপে উঠল, কিন্তু প্রতারক ইথানের তেমন কোনো পরিবর্তন হলো না। সে বুঝতে পারল না এরিকের মনের অবস্থা। সে কি আদৌ বুঝতে পারছে না তার এই কাজে ছেলেটার মনে ভাঙচুর হচ্ছে? ফেলিক্সও নির্বাক হয়ে তাকিয়ে আছে ফিওনার ইথানের দিকে। সে কল্পনাতেও ভাবেনি তার ভালোবাসার প্রেয়সী এমন ধোঁকা দিবে। সে ভালোবাসার মানুষটির থেকে এত বড় প্রতারণা কোনোভাবেই মানতে পারছে না, তবুও কাউকে কিছু বুঝতে দিচ্ছে না। আর ইথান, সে তো ফেলিক্সের বয়ফ্রেন্ড ছিল, সে কি করে পারলো এভাবে প্রিয় বন্ধুর পিছে ছুরি মারতে? ফেলিক্স একটা ঢোক গিলে নিজেকে শান্ত করলো। সে দেখতে চায় এরিক কি করে। ইথানের থেকে কোনো উত্তর না পেয়ে এরিক আবারও ইথানের হাত ধরে বলে। ব্রো, ওরা কি বলছে এসব? তুমি বলো সব মিথ্যে। ওরা সবাই ভুল বলছে, তাই না? আমি তো তোমাকে অনেক ভালোবাসি ব্রো। তুমি কেন আমাকে মারতে চাইবে? তুমি তো আমাকে এত ভালোবাসো, তুমি কেনই বা রিদিশাকে মারতে চাইবে? তুমি কি জানো আমি তোমাকে যেমন ভালোবাসি, আমি রিদিশাকে অনেক ভালোবাসি। তুমি কেন আমার ভালোবাসাকে মারতে চাইবে? ওরা ভুল বলছে, তাই না? তুমি কি আমার কোনো ক্ষতি চাইতে পারো? ও ব্রো, বলো না, ওরা সবাই তো মিথ্যা বলছে, তাই না? ইথান নিজেকে আর কন্ট্রোল করতে পারল না। ঝাড়ি দিয়ে এরিকের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিল। এরিককে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। উপস্থিত সবাই আটকে উঠল। ফেলিক্স ছুটে গিয়ে জাপটে ধরল এরিককে। ইথান রেগে গিয়ে বলে। না না না, সব সত্য, কিছুই মিথ্যা না, সব সত্য। আমি তোকে আর রিদিশাকে দুটোকেই মারবো। এরপর ফেলিক্স বাধা হলে তাকেও সরিয়ে দেব, যেমন সরিয়েছি লিউ আর পেটারকে। এত বছর ধরে অপেক্ষা করছি এই প্রপার্টির জন্য। আমি আর নাটক করতে পারছিলাম না। ভেবেছিলাম ফিওনাকে দিয়ে তোকে হাত করে প্রপার্টি ওর নামে লিখিয়ে নেব। এরপর ওর থেকে প্রপার্টি নেওয়া কোনো ব্যাপারই না। যদি ভালোই ভালো না দিত মেরে দিতাম। প্রথমে ছোট ঝামেলা দুটোকে সরিয়েছি, এখন বড়গুলো কাল হয়ে দাঁড়িয়েছে। এরিক সহ উপস্থিত সবাই যেন পা খাড়া হয়ে গেল। মিসেস এলিজের বুকটা হাহাকার করে উঠল। তার আদরের ছোট ছেলে লিওকে এই ইথান খুন করেছে, এটা মানতেই তার কষ্ট হচ্ছে। নিজের প্রিয় বান্ধবীর ছেলেকে নিজের ছেলেদের মতোই ভালোবাসতো সবসময়, আর সেই কিনা লোভে পড়ে এত ক্ষতি করলো। ফেলিক্স আর পারল না নিজেকে সামলাতে। ছোট ভাই হারানোর কষ্টটা যেন তাজা হয়ে উঠল আবারও। সে এরিককে ছেড়ে গিয়ে ইথানের কলার চেপে ধরল। মুখ বরাবর একটা ঘুষি দিয়ে বলল। তোর এত লোভ ইথান, তুই আমার ভাইটাকেও ছাড়লি না। এটার আমার ছোট ভাইটা কি দোষ করেছিল যে তুই ওকে মেরে দিলি? যখন মোমো চিৎকার করে পিটারের জন্য কাঁদছিল, তুই কি নাটকটাই না করলি? আর লিও তো এরিকের ছোট ভাই ছিল, ওই ছেলেটাকেও ছাড়লি না। তুই মানুষ না, তুই একটা জানোয়ার। তোকে আমি মেরেই ফেলবো বাস্টার্ড। তোর জন্য আজও আমার মামিমা আর মা শান্তিতে একটু ঘুমাতে পারে না। তাদের ছোট ছেলে হারানোর কষ্ট আজও মাথা চারা দিয়ে ওঠে। তুই কি করে আমাদের ফুলের মতো ভাই দুটোকে মারলি? তুই কোনো সুস্থ মানুষ না। ফেলিক্স নাক বরাবর ঘুষি মারে আবারও। ইথান ছিটকে পড়ে। এরিক গিয়ে ফেলিক্সকে ধরে। ফেলিক্সকে কোনোভাবেই থামানো যাচ্ছে না। সে আজ হিংস্র হয়ে উঠেছে, কিন্তু ইথান প্রতিঘাত করছে না কেন? এরিক ফিওনার দিকে তাকায়। ফিওনা এরিকের তাকানো দেখে ভয়ে সিটিয়ে গেল। চোখ দুটো বন্ধ করে সে গডকে স্মরণ করে। এরিক ঠান্ডা কণ্ঠে বলে। ফিওনা, তুমি কেন আমার ভাইকে ঠকালে? তুমি তো এমন ছিলে না। এত লোভী কি করে হলে? ইথানের ছলনায় পড়ে তুমি ফেলিক্স ভাইয়ের সাথে ছলনা করলে। আমি কখনো ফেলিক্স ভাইকে এতটা সম্মান করিনি যতটা আমি ইথান ভাইকে করেছি। ফেলিক্স আমার নিজের আপন ফুফাতো ভাই, কিন্তু আমি তাকে ততটা ভালোবাসিনি যতটা আমি রক্তের সম্পর্ক ছাড়াও ইথান ভাইকে ভালোবেসেছি। ইথান ভাইয়া, তুমি এই প্রতিদান দিলে? ফেলিক্স ভাইয়া তো সবসময় আমার ভালো চেয়ে এসেছে, অথচ আমি তাকে সহ্য করতে পারতাম না লিওর মৃত্যুর পর থেকে। আমি ভাবতাম লিওর মৃত্যুর পেছনে ফেলিক্সের হাত আছে, কিন্তু কেই বা জানতো আমি দুধ দিয়ে কালসাপ পুষেছি। ফেলিক্স ভাই আমার আসল শুভাকাঙ্ক্ষী ছিল, কিন্তু আমি ইথানের মতো ঠকবাজকে বিশ্বাস করেছি। ফিওনা, তুমি এত নীচ।
ভালোবাসা কিভাবে ভুলে গেলে? ফেলিক্স ভাইয়ের ভালোবাসায় কোনো খাত ছিল না। কথা ছিল ফেলিক্স ভাই আমেরিকা থেকে ফিরে এলেই বিয়ে করবে তোমরা। অথচ তুমি 2 দিনই সেই মানুষটাকে ভালোবাসা ভুলে গেলে। আসলে কি 2 দিনই ভুলে গেছ, নাকি তাকে ভালোবাসাটাই তোমার অভিনয়ের একটা অংশ? ফিওনা কেঁপে উঠল। সে তো আসলেই কখনো ফেলিক্সকে ভালোবাসেনি। সে ইথানের কথাতেই নেচেছে সবসময়। ফিওনা ফেলিক্সের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল। হাজারো অভিযোগ তার চোখে। মিসেস এলিজা সেন্সর হয়ে গেছে। তাকে নিয়ে এলেন। ময়ূরীর বাসায় চলে গিয়েছে। যাওয়ার সময় বলে গিয়েছে ইথান আর ফিওনাকে পুলিশে দিতে। এরিকের বাবা স্তব্ধ হয়ে বসে আছে। তার কলিজার টুকরা ছেলেটাও ছাড় পায়নি ইথানের লোভ থেকে। ফেলিক্স যদি না থাকতো তাহলে হয়তো এরিককেও অকালে হারাতে হতো। ইথানের নীরবতা ভাবিয়ে তুলছে এরিককে। এরিক ঘড়িতে টাইম দেখলো। অফিস টাইম করেই পেরিয়ে গেছে রিদিশা। এখনো অফিসে আসেনি কেন? এরিককে চিন্তিত দেখছে নীরব। ইথানের মুখে পৈশাচিক হাসি ফুটে। এরিক ফেলিক্সকে চিন্তিত গলায় বলল, ফেলিক্স ব্রো, রিদিশা এখনো অফিসে আসেনি। আমার চিন্তা হচ্ছে। ইথান নিস্তব্ধতা ছাপিয়ে শব্দ করে হেসে ওঠে। ফেলিক্স আর এরিক তীক্ষ্ণ চোখে ইথানের দিকে তাকায়। ফেলিক্সের বিচক্ষণ মস্তিষ্ক অনেক কিছুই বুঝে ফেলে। সে খেপে গিয়ে ইথানের কলার আবারও চেপে ধরে রাগান্বিত স্বরে জিজ্ঞাসা করে, বল, রিদিশার সাথে কি করছিস? ওকে তুই কোথায় রেখেছিস? ওর কোনো ক্ষতি করবি না, তোকে জানে মেরে দেবো। ইথান হাসি মুখে বলল, যা, পারলে বাঁচা ওকে। নাওকরা জলপ্রপাতের কাছাকাছি আছে কোথাও। লোকেশনও বলে দিলাম। তোদের জন্য বাচ্চা মেয়েটাকে না জীবন দিতে হয়, ভাবতে আমার কষ্ট হচ্ছে। ইথানের মুখ দিয়ে চুচু জাতীয় শব্দ করলো। এরিক আর নিজেকে কন্ট্রোল করতে পারলো না। রেগে গিয়ে ইথানের পেটে লাথি দিল। চেঁচিয়ে বলল, তুই কারো ক্ষমা পাবার যোগ্য না। আমাদের মধ্যে ভিনদেশী একটা মেয়েকে টেনে বড্ড ভুল করেছিস। তোকে এর মাসুল দিতে হবে। বাবা, ওকে পুলিশের কাছে দেবে না। ওকে আর ওই ফিওনাকে আমার ভ্যালিতে নিয়ে যাও। ওখানেই সব বোঝাপড়া করব। ফেলিক্স ভাইয়া, তুমি আমার সাথে যাবে। ফেলিক্স দ্রুত মাথা দুলিয়ে সায় দিল। এত মিষ্টি একটা মেয়েকে না জানি ওর কি অবস্থা করেছে। দুজনেই দ্রুত জলপ্রপাতের উদ্দেশ্যে রওনা দিল। ইথান ক্রূর চোখে সেদিকে তাকিয়ে আছে। মাঝে মাঝে প্রিয় কিছু জিনিসও আমাদের কাছে অপ্রিয় হয়ে ওঠে। এই যে জলপ্রপাত, এটা ছিল এরিকের কাছে সবচেয়ে প্রিয় স্থান। সে নিজেকে সৌভাগ্যবান মনে করত কানাডাতে জন্মগ্রহণ করে। এই জলপ্রপাতের সৌন্দর্যে মুগ্ধ হয়ে বারবার ছুটে এসেছে নায়াগ্রাতে। কিন্তু আজ এই সৌন্দর্য তার চোখে লাগছে না। আজ চোখে কোনো মুগ্ধতা নেই। আছে কোনো না হওয়া প্রিয় মানুষ হারানোর কষ্ট। চোখ দুটো শুধু একজনকে দেখার অপেক্ষাতে অস্থির হয়ে আছে। ফেলিক্স বুঝতে পারছে এরিকের অস্থিরতা, কিন্তু করবেটা কি? তারও খুব চিন্তা হচ্ছে মেয়েটার জন্য। এরিক সকালের কথা চিন্তা করে। এরিক কেবিনে ঢুকতেই দেখলো ইথান আর ফিওনা মাথা নিচু করে দাঁড়িয়েছে। তারপর ফেলিক্স এসে এরিকের কাঁধে হাত রেখে বলল, এরিক, আমি কখনো চাই না তোর জায়গা দখল করতে। আমি চাই তুই ভালো থাক ভাই, নিরাপদে থাক। এই ইথান আর ফিওনা তোর জন্য নিরাপদ নয়, তাই আমি এসেছি আবারও। কিন্তু তুই তো রিদিশার উপর দুর্বল হয়ে পড়েছিস, সেটারও সুযোগ দিতে চাচ্ছে ওরা। এরিক রেগে ফেলিক্সের দিকে তাকায়। ফেলিক্সের হাত ঝাটকা মেরে সরিয়ে দেয়। এরিক তার মা বাবার দিকে তাকিয়ে বলল, দেখো, তোমরা দেখো, খুব ভালোবাসো তাই না এই ফেলিক্সকে? সে আজ আমার সামনে ইথান ভাইকে খুব খারাপ প্রমাণ করতে চাইছে। আর ইথান ভাই কোম্পানির পিছনে কম পরিশ্রম করেনি। এই ফেলিক্স তো কোম্পানির রাজত্ব করতে চায়, তাই আমাদের মধ্যে ঝামেলা বাঁধাতে চাইছে। দেখো, আবার বলছে কি ইথান ভাই রিদিশেরও ক্ষতি করবে। আচ্ছা ফেলিক্স ভাইয়া, তোমার কি লজ্জা করে না নিজের বেস্ট ফ্রেন্ডের সম্পর্কে মিথ্যা বলতে? আর ফিওনাকেও তো তুমি ভালোবাসো, ওর নামেও মিথ্যা বলছো। ওর সাথে তুমি চিট করতে চাইছো। ছি ফেলিক্স ব্রো, তোমার থেকে এটা আশা করিনি। উপস্থিত সবাই এরিকের দিকে তাকিয়ে আছে স্তব্ধ হয়ে। ছেলেটা কত বিশ্বাস করে ইথানকে, অথচ ইথান এই প্রতিদান দিল। এই বিশ্বাস যখন ভাঙবে এরিক সইতে পারবে তো? ওর ছোট মনটা ভেঙে যাবে না তো? ফেলিক্স জানে ইথানকে কতটা মানে এরিক। মুখের কথা বিশ্বাস করবে না। তাই সে কিছু ভিডিও ক্লিপ অন করে এরিকের সামনে রাখে। এরিক দেখলো ভিডিওতে ইথান আর ফিওনার চুম্বনরত অবস্থা। থমকে গেল। এটা ইথান ভাইয়া, সে কি করে এমন করলো? চোখ তুলে ইথান আর ফিওনার দিকে অনুভূতি শূন্য চোখে তাকালো। তারপর ফিওনার ওই দিন অপমানের পরে সে ফ্লেক্সির কলার চেপে ধরা। সবকিছু দেখে শুনে এরিক স্তব্ধের মতো বসে পড়ে। ইথানের সম্পর্কে এসব তার হজম হচ্ছে না। এরিক, চমকে উঠে এরিক ফেলিক্সের কথায় ভাবনা থেকে সরে আসে। অনুভূতি শূন্য চোখে তাকায় ফেলিক্সের দিকে। ফেলিক্স শুকনো হেসে বলে, আবার ওইসব নিয়ে ভাবছিস? এখন নাম গাড়ি থেকে রিদিশার রিদিশার লোকেশন আশেপাশেই শো করছে। এরিক শুকনো ঢোক গিলে নিজেকে সামলে নেয়। চোখ দুটোতে এসে আবারও ভয় হানা দেয়।
রিদিশার সাথে যেন খারাপ কিছু না হয়। কোনো মতে তাড়াতাড়ি গাড়ি থেকে নামে এরিক আর ফেলিক্স। গাড়ি থেকে নামতেই সামনে কিছু লোকের জটলা দেখে এগিয়ে যায় ওরা। মানুষ ঠেলে ভেতরে ঢুকতে স্তব্ধ হয়ে যায় এরিক। হাত পা অসম্ভবভাবে কাঁপছে। একই অবস্থা তার কিউট সিনিয়রের। সারা মুখে ছোপ ছোপ রক্ত, মাথার ডান পাশটা থেকে ফিনকি দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। চোখ বুজে পড়ে আছে মেয়েটা। এরিকের এই অবস্থা দেখে ফেলিক্স দিশেহারা হয়ে পড়ে। উপায় না পেয়ে নিজে রিদিশাকে কোলে তুলে নেয়। মেয়েটার এই নির্মম অবস্থা দেখে বুক কাঁপছে ফেলিক্সের। ওর সাথে খারাপ কিছু করেনি তো? মাথা দুদিকে নাড়িয়ে সব ভাবনা ছেড়ে ফেলে ফেলিক্স। রিদিশাকে নিয়ে পা বাড়ায় দ্রুত এরিককে বলে, ভাই আমার, তাড়াতাড়ি আয়, ওকে হসপিটাল নিতে হবে। এরিক সম্বিত ফিরে পায় ফেলিক্সের কথায়। দ্রুত গিয়ে গাড়ির পিছনে সিটে বসে। ফেলিক্স রিদিশাকে এরিকের কাছে দিয়ে দ্রুত ড্রাইভিং করতে থাকে। এরিকের হাত দুটো কাঁপছে আবারও। রিদিশার দিকে তাকাতেই বুকটা মোচড় দিয়ে উঠছে। কি নিষ্পাপ মেয়েটা, মনে হচ্ছে ঘুমিয়ে আছে। আজ তার জন্য ওর এই অবস্থা। নিজেকে নিজেই ধিক্কার দিচ্ছে এরিক। কাপা ঠোঁট জোড়া রিদিশার কপালে ছুঁয়ে দেয় এরিক। যদি সজ্ঞানে থাকতো কখনো কি এরিক এই কাজ করতে পারতো? জানা নেই। এরিক কাপা হাতটা রিদিশার নাকের কাছে নিল। মুহূর্তেই তার হৃদস্পন্দন থেমে যায়। নিঃশ্বাস খুব ধীরে পড়ছে। এরিক চেঁচিয়ে ফেলিক্সকে বলে, ব্রো তাড়াতাড়ি ড্রাইভ করো, ওর নিঃশ্বাস পড়ছে খুব ধীরে। ফেলিক্স যত দ্রুত সম্ভব গাড়ি চালিয়ে হসপিটালে আসে। এরিক রিদিশাকে কোলে করে নিয়ে দৌড়ে হসপিটালে ঢুকে। রিদিশাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয় দ্রুত। ফেলিক্স হসপিটালের সব ফর্মালিটিস পূরণ করে আসে। বাসার সবাইকে ফোন দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে এতক্ষণে। এরিক চুপ করে তাকিয়ে আছে ওটির বদ্ধ দরজার দিকে। ফেলিক্স এসে এরিকের কাঁধে হাত রাখে। এরিক ঘুরে তাকায় ফেলিক্সের দিকে। ছলছল করছে ওর চোখ দুটো। ফেলিক্স কি বলে সান্ত্বনা দেবে জানা নেই। এর মধ্যেই ছুটে আসে ময়ূরী, এলেন, এলিজা, এলিনা আর এরিকের বাবা মেহতাব তাহসিন। মিসেস ময়ূরীকে দেখে যেন এরিকের কান্নার বাঁধ ভাঙলো। ছুটে গিয়ে দাদিকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কেঁদে উঠল এরিক এইভাবে কাঁদতে হয়তো তার দাদি ছাড়া আর কেউই দেখেনি, তাই সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। মিসেস ময়ূরী কাঁদতে কাঁদতে বললেন, আমি পারলাম না ওকে আগলে রাখতে। ওর নানিমাকে আমি কি জবাব দেব? সে কত ভরসা করে আমার কাছে পাঠিয়েছে, আজ আমাদের জন্য তার নাতনির এই অবস্থা। আমি কি জবাব দেব? তখন ওটি থেকে একজন নার্স বেরিয়ে আসে। সবাই উতলা হয়ে তার দিকে তাকিয়ে আছে। নার্স মাস্ক খুলে বলল, পেশেন্টের ব্লাড লস হয়েছে অনেক, ইমার্জেন্সি ও পজিটিভ ব্লাড লাগবে। এরিক বাচ্চাদের মতো গিয়ে বলল, নার্স আবার সব রক্ত নিয়ে নিন, কিন্তু আমার রীতিকে বাঁচিয়ে দিন প্লিজ। নার্স অবাক হয়ে এত বড় ছেলের বাচ্চার মতো কান্না করা দেখে। এই সুদর্শন ছেলেও মেয়ের জন্য এভাবে কাঁদছে। সে অবাক হয়ে জিজ্ঞাসা করে, আপনার ব্লাড গ্রুপ কি ও পজিটিভ? এরিকের হুঁশ হয়। সে মাথা দুদিকে নাড়িয়ে বলে, না, বি নেগেটিভ। নার্স বিরক্ত হয় এরিকের উপর, শুধু সময় নষ্ট করছে। কিন্তু এত সুন্দর ছেলেকে সে কিছু বলতে পারছে না কেন জানি। ফেলিক্স এগিয়ে এসে বলে, ব্লাড আমি দেব, চল, আমার ব্লাড গ্রুপ ও পজিটিভ। নার্সটি স্বস্তির নিঃশ্বাস ফেলে ভেতরে যায়। যাওয়ার আগে ফেলিক্সকে একটা রুম দেখিয়ে দিয়ে যায়। এরিক জানে না ফেলিক্সের ঋণ সে কিভাবে শোধ করবে। সে কিনা এতদিন বিশ্বাসঘাতক বেঈমান ইথানের জন্য ফেলিক্সকে অসম্মান করত। মুহূর্তে রাগে দপ করে জ্বলে উঠে এরিক। রিদিশার এই অবস্থা করেছে, ওকে আমি হাড়ে হাড়ে বুঝিয়ে দিব। মৃত্যু ভিক্ষা চাইবে আমার কাছে। রিদিশা একবার সুস্থ হোক। মিসেস ময়ূরী এসে নাতির কাঁধে হাত রেখে বলে, দাদির কথায় চুপ করে থাকে এরিক। ময়ূরী জানে তার নাতি সহজে কাউকে ছেড়ে দেবে না, কিন্তু এখন এইসব আর ভালো লাগে না। তিনি গলার স্বর খাদে নামিয়ে বলে, এরিক দাদির দিকে তাকিয়ে বলে, পুলিশ এদের কি শাস্তি দেবে? এদের আমি শাস্তি দেব। আমার ভাইকে ঠকানোর শাস্তি, আমার ভাইদের মারার শাস্তি, আমার কলেজে হাত দেওয়ার শাস্তি। দাদি, এবার তুমি কিছু বলতে পারবে না। আমি লাস্টবার ওকে শাস্তি দেব, প্রমিস। এরপর একেবারে ভালো হয়ে যাব। অন্ধকার ঘরে কি নিদারুণ নিস্তব্ধতা। দুজন মানবী বাধা অবস্থায় বসে আছে চেয়ারে। ফাঁকা ঘরটাতে দুজনার নিঃশ্বাস ঘুরে ফিরে ভুতুরে শব্দ তৈরি করছে। কেঁপে কেঁপে উঠছে মেয়েটা। হঠাৎ দরজা খোলার শব্দ হলো, ক্যাচ ক্যাচ শব্দ। সামনে মুখ তুলে তাকায় দুজনায়। সামনের মানুষটার এমন রূপ দেখে মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে যায় মেয়েটার চোখে। সে কখনোই মানুষটার এমন রূপ দেখেনি। যা দেখেছে তা ছিল নির্মল ভালোবাসা। ছেলেটার মুখে ভাবান্তর দেখা দিল না। সে এখন রেগে আছে, কারণ তার লোকেরা রিদিশাকে জীবিত ছেড়ে দিয়েছে। মনে মনে আবারও ছক তৈরি করছে হয়তো। ফেলিক্স সশব্দে ঘরের মধ্যে ঢোকে, পায়ের উপর পা তুলে সামনে চেয়ারে বসে। উৎকট বিশ্রী গন্ধে গা গুলিয়ে উঠছে। ফেলিক্সের হাতে চকচকে বস্তুটার দিকে তাকিয়ে শিউরে ওঠে ফিওনা। তার চোখে মুখে ভয়ের ছাপ। যখন রিদিশাকে মারার চিন্তা করছিল তখন এই ভয়ের ছাপ কই ছিল?
যখন আমার ভালোবাসা ভুলে আমাকে ধোঁকা দিয়ে প্রতারণা করলে এই ভয়ের ছাপ কোথায় ছিল জানতে বড় ইচ্ছে হলো ফেলিক্সের। ইথানের নীরবতা সহ্য হচ্ছে না ফেলিক্সের। ফেলিক্স ফিওনার দিকে সম্পূর্ণ ঘুরে বসে। ভয়ে কলিজা শুকিয়ে আসে ফিওনার। ঢোক গিলে আবারও ফেলিক্সের হাতের চকচকে ছুরির দিকে তাকালো ফিওনা। দুদিকে মাথা নাড়িয়ে ছটফট করে বলল, ক্ষমা করো ফেলিক্স, আমায় ক্ষমা করো। বিশ্বাস করো, তোমার ভাইকে যে ইথান মেরেছে তা আমি জানতাম না। জানলে কখনই ওর ফাঁদে পা দিতাম না। ফেলিক্স অগ্নি চোখে তাকালো ফিওনার দিকে। ওর প্রাণ পাখি যায় যায় পালা। এতদিন সম্পত্তির লোভে এতই অন্ধকার ছিল যে পরবর্তীতে কি হবে ভেবে দেখেনি। ওর ভুল হয়েছে ইথানের কথায় ওর ফাঁদে পা দিয়ে। ফিওনা ইথানের দিকে তাকালো। তার ঠোঁটে মৃদু হাসি ঝুলছে। ফিওনা বোঝার বাকি নেই ইথান তাকে শুধু গুটি হিসেবে ব্যবহার করেছে। ফিওনা আর কোনো পথ খুঁজে পায় না। ফেলিক্স ডান হাত দিয়ে ফিওনার চোয়াল চেপে ধরে। ব্যথায় কুকিয়ে ওঠে ফিওনা। পুরুষ মানুষের হাত এমনিতেই শক্ত। ফেলিক্স দাঁত কিরমির করে বলে, তা না হয় জানতি না, কিন্তু তুই আমাকে ঠকালি কি করে? এত বড় গেম খেললি আমার সাথে। তোকে আমি কোন দিক দিয়ে অপূর্ণ রেখেছিলাম? যখন যা চেয়েছিস তাই দিয়েছি। শারীরিক আর্থিক চাহিদার সকল পূরণ করেছি। নাকি আমাকে দিয়ে তোর পোষায়নি, তাই ওই বিশ্বাসঘাতক ইথানের সাথে মিলে গেছিস? মেয়েটির চোখ ফেটে জল গড়িয়ে পড়ে। এই কথাগুলো শুনতে গা রিরি করে উঠেছে। সেও তো ভালোবাসতো ফেলিক্সকে। মেয়েটি কেঁদে দিয়ে বলে, ফেলিক্স ছাড়ো, ব্যথা পাচ্ছি। আমি কি তোমায় কম ভালোবাসতাম? তুমি কেন আমেরিকা চলে গিয়েছিলে আমাকে ছেড়ে তোমার প্রেমিকা বেলার কাছে? ফেলিক্স ফিওনার চোয়াল ছেড়ে দেয়। দুই ঠোঁট নিজ শক্তিতে আলাদা হয়ে যায়। কে বলেছে সে আমেরিকার প্রেমিকের কাছে গিয়েছিল? বেলা তো তার বাল্যকালের বান্ধবী, যাকে সে বোনের মতোই ভালোবাসে। ইথান মুচকি মুচকি হাসছে। ফেলিক্স রাগান্বিত চোখে ইথানের দিকে তাকায়। রেগে ইথানের হাঁটুর উপরে ছুরি বসিয়ে দেয়। ফিওনা রক্ত দেখে ভয়ে সেন্সলেস হয়ে যায়। ইথান ব্যথায় আর্তনাদ করে ওঠে। রেগে ফেলিক্সের দিকে তাকিয়ে বলে, বাসটা পারলে হাত খুলে দে, তারপর আঘাত কর। কাপুরুষের মতো হাতটা বেঁধে আঘাত করছিস কেন? ইথানের কথা শুনে ফেলিক্স রাগে ছুরিটা ক্ষতস্থানের উপর মোচড় মারে। ইথানের মনে হয় কলিজা ছিঁড়ে যাচ্ছে ব্যথায়। তবুও তার দু চোখে ভয় নেই, নেই কোনো বাঁচার আকুতি। দু চোখে কেবল ক্রোধ। ফেলিক্স ফিওনার দিকে একবার তাকিয়ে মুখ ঘুরিয়ে নেয়। ছুরিটা উঠিয়ে নিচে ফেলে দেয়। নিজেকে শান্ত করে ফেলিক্স প্রশ্ন করে, তুই ওকে মিথ্যা বলেছিস কেন? আমি বেলাকে বোনের মতো ভালোবাসি, এটা তুই জানিস। তবে বেলাকে নিয়ে আমার নামে কেন মিথ্যে বললি ওর কাছে? ইথানের চোখ জোড়া জ্বলে উঠল। ক্ষুব্ধ গলায় বলল, তোর জন্য। এই তোকে আমার মোটেও পছন্দ নয়, বুঝলি? যখন ছোটবেলায় বেলাকে পছন্দ করতাম তখন ওকে তুই আগলে রেখেছিস বোনের মতো। ও যখন আমাকে ভাই ডাকতো খুব খারাপ লাগতো। কখনো তোর জন্য ওকে পাইনি। এরপর যখন ফিওনাকে দেখি তখন ওকে পছন্দ করি, কিন্তু হাই বিধিরাম, তোকে ওর সাথে দেখে সে আশাও ভঙ্গ হয়। স্কুলে সবসময় আমাকে তোর নিচে রাখতি। তোর জন্য কখনো প্রথম হতে পারেনি। তোর জন্য অ্যারিকে সম্পত্তি হাসিল করতে পারলাম না। এই তুই আমার জীবনটাকে নরক করে দিয়েছিস। ঘৃণা করি তোকে আমি। দুইবার আমার হৃদয় তোর জন্য ভেঙেছে। ভেবেছিলাম এবার ফিওনাকে পেয়ে গেছি, কিন্তু ও বিশ্বাস করছিল না। তোর আর ফেলার কিছু ছবি দেখাতে কাজ করলো। ওকে সম্পত্তির কথা বলার পর আমার সাথে রিলেশনে আসলো, কিন্তু সেই তুই আবার বাধা হয়ে চলে এলি, মারার উপর খাড়ার গা হয়ে। ফেলিক্স এবার আর অবাক হলো না। আর কি বা অবাক হবে? তার ভাগ্যটাই হয়তো এমন। ভালোবাসার সব মানুষগুলো ছেড়ে যায়। প্রথমে পিটার, তারপর ফিওনা, আর এই বেস্ট ফ্রেন্ড ইথানো। সত্যি কি বেস্ট? পাগলের মতো ঘর কাঁপিয়ে হাসতে লাগলো ফেলিক্স। ইথান তীক্ষ্ণ চোখে তাকায় ফেলিক্সের দিকে। ফেলিক্স হাসতে হাসতে মেঝেতে বসে পড়ে। চিৎকার করে বলে, আমি ঘৃণা করি ইথানকে। এ আমার বেস্ট ফ্রেন্ড নয়। এ আমার নিষ্পার ভাইটার হক। এ একজন প্রতারক, বেঈমান। তোকে আমি শাস্তি দেব না, রব না। আমি তোর চোখে যতক্ষণ ভয় না দেখব ততক্ষণে মারব না। তুই যতক্ষণে নিজের মৃত্যু না চাইবি ততক্ষণ তুই বেঁচে থাকবি। আমার ছোট ভাইটা তোর কাছে না জানি কত আছাড়ি করেছিল বাঁচার জন্য। একটু মায়া হয়নি তোর? আমি তোকে ততক্ষণ বাঁচিয়ে রাখবো যতক্ষণ তুই বেঁচে থাকতে চাস। ফেলিক্স উঠে দাঁড়ালো। ফিওনার কথা খুব মনে পড়ছে। মেয়েটাকে ও কিভাবে শাস্তি দেবে? ওর অচেতন মুখের দিকে ঝুঁকলো ফেলিক্স। কপালে উষ্ণ পরশ দিয়ে উঠে এলো। আর তাকাবে না ওর মুখে, তাহলে আবার মায়ায় পড়ে যাবে। ফেলিক্স গলা উঁচিয়ে কাউকে ডাকলো। মাস্ক পরা দুইজন ছেলে এসে দাঁড়ায়। ফেলিক্স তাদেরকে বলল, এই মেয়েটাকে ওই রুমটা আটকে রাখবি, ঠিকমতো খাবার দিবি না,
আগে বিছানায় নিয়ে শুয়ে আয়। আর এই দুই হারামি ইরানের দিকে আঙ্গুল তাক করে ওদের ভালো খাতির যত্ন করিস, পায়ে ব্যান্ডেজ করে দিস, মেয়েটার গায়ে যেন ফুলের টোকাও না লাগে। ছেলে দুটো বাধ্যের মতো মাথা নাড়ল। ফেলিক্স প্রস্থান করে ওখান থেকে। হসপিটালে যেতে হবে, এরিকের অনুরোধে এসেছে এখানে, আর ক্ষোভ তো ওরও আছে। ফেলিক্সের রাতের আকাশের দিকে তাকালো। আজ আর তারা নেই, নেই কোনো চাঁদের আলো। তার জীবনটা হয়তো এইভাবে হারিয়ে যাবে অন্ধকারে। দীর্ঘশ্বাস ফেলে গাড়িতে উঠল। এরিক দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। সঙ্গে রয়ে গেছে তার দাদি ময়ূরী। সবাই বাসায় যাওয়ার জন্য জোর করলেও তারা যায়নি। একজন নার্স এসে এরিকের সামনে দাঁড়ালো। প্রসন্ন হেসে বলল, পেশেন্টের জ্ঞান ফিরেছে, আপনারা দেখা করতে পারেন। এরিক ঠোঁট জোড়া কেঁপে উঠল। বুকের ভেতর রক্তক্ষরণ হচ্ছে সকাল থেকে। আজকের দিনটাই আনলাকি। সে দীর্ঘশ্বাস ফেলে পায়ে পায়ে এগিয়ে যায় রিদিশার কেবিনের দিকে। বাহির থেকে দেখে একবার নিঃশব্দে ভেতরে ঢুকে এরিক। যতই সামনে এগোচ্ছে বুকের ভেতর ছটফটানি বাড়ছে। এরিকের নিজের পা দুটোকে ভারী মনে হচ্ছে। বহু কষ্টে টেনে নিয়ে যাচ্ছে সামনে। আস্তে এগিয়ে রিদিশার পায়ের কাছে বসলো। রিদিশার পায়ের উপর তরল কিছু অনুভূত হতে চোখ খুলে তাকালো। নিভু নিভু চোখে তাকিয়ে দেখলো ওটা এরিক। ভাঙা ভাঙা গলায় বলল, আরে আমার পায়ের উপরে কেন? তুমি সরে এসো এরিক। শেষের কথাটা একটু জোরেই বলে রিদিশা। এরিক তাড়াতাড়ি করে মাথা তোলে। তার ঘোলা চোখ দুটো জলে টইটুম্বর। রিদিশার মুখে নিজের নাম শুনে বড্ড খুশি লাগছে এরিকের। মনের ভেতর ভালো লাগার ঢেউ খেলে গেল। রিদিশা ইশারায় কাছে ডাকে। এরিক এসে মাথার কাছে বসে। রিদিশা তাকিয়ে আছে সিলিংয়ের দিকে। আই এম সরি দিদিমণি, সব দোষ আমার জন্যই তোমার এই অবস্থা। কেন তোমাকে ভালোবাসলাম? তাহলে তো এই ক্ষতি হতো না। কেন কেন তোমাকে ভালোবাসলাম? রিদিশা ক্লান্ত চোখ দুটো মেলে তাকায়। এরিকের দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, ভালোবেসেছ বলে কি অনুশোচনা হচ্ছে? আমি কি খুব খারাপ? এরিক চকিতে তাকায়। তার রিদিমণি কি বলল? এরিক দ্রুত মাথা দুদিকে নাড়িয়ে বলে, না না, অনুশোচনা হচ্ছে না। তুমি তো পবিত্র দিদিমণি, তুমি কেন খারাপ হবে? ও কথা মুখেও এনো না। ভালোবাসি তো। রিদিশা নীরবতা ভেঙে বলে, এই ভালোবাসা থাকবে তো? এরিক রিদিশার চোখে চোখ রাখে। বুকের ভেতর কাঁপন ধরে দুজনারই। তবু রিদিশা চোখ সরায় না। আর কত পালাবে নিজের থেকে? পালিয়ে কি অনুভূতি থেকে বাঁচা যায়? সে তো সেই প্রথম দিনই হারিয়েছিল এই ঘোলা চোখে। নিজেকে সংযত রাখতে এত তুচ্ছতা ছিল করে এড়াতে পারল না। এরিক রিদিশার দুই হাত ধরে বলে, থাকবে রীতি, থাকবে। এই যে হাত ধরেছি তোমার, আজরাইল জান কবজ করবে তখনও এইভাবেই হাত ধরে রাখবো। রিদিশা চোখ বন্ধ করে। চোখের কোণে জলের ধারা নামে। এরিক দু চোখের জল মুছে দেয়। মাথায় ব্যান্ডেজ করা, তবুও সুন্দর লাগছে খুব। এরিক মাথায় ব্যান্ডেজের উপর ঠোঁট ছুঁয়ে দেয়। রিদিশা অভিভূত হয়। বুকের ভিতর ঢেউ খেলে যায়। বুকের দুঃখপুকানি বাড়ছে। এরিক কি শুনে ফেলবে? রিদিশার মনে মনে বলল, ওরে থাম থামে, জুনিয়রের একটা চুমুতেই এমন করছিস যেন এখন বেরিয়েই ওকে জড়িয়ে ধরবি। গ্লাসের বাইরে থেকে সুন্দর দৃশ্যের সাক্ষী হয় দুজন মানুষ, কিন্তু একজনের ভাবনা অন্য কিছু। কি হতে চলেছে সামনে? থমথমে মুখে বসে আছে ঘরে। তিনি চায় না এরিক রিদিশাকে বিয়ে করুক। একটা বাংলাদেশি মেয়ে কেন তার ছেলের বউ হবে? তার ছেলের কি টাকা পয়সার অভাব আছে? না, রূপের অভাব আছে। তিনি তার ভাইয়ের মেয়েকে বউ করতে চায়। কিন্তু এলিনা ও মেহতাবের রিদিশাকে ভীষণ পছন্দ হয়েছে। আজ তার রিলিজের দিন। তারা দুজনে অফিসে যাবে রিদিশাকে দেখতে। আর অফিসে আজকে একটা পার্টিও আছে। এলিজা থমথমে মুখে বলল, কিসের অভাব আছে আমার ছেলের যে তুমি ওই বাংলাদেশি মেয়েটাকে ছেলের বউ করতে চাইছো? মেহতাব তাহসানের মন এমনিতেই ভালো না। ইথানকে তিনি যেখানে রেখেছিল সেখানে সে নেই। হয়তো এরিক আর ফেলিক্স মিলে তাকে শাস্তি দিয়েছে। ছেলেটা হয়তো বেঁচে নেই। ভাবতেই বুকটা ভারী হয়ে যায়। কম তো ভালোবাসেনি ছেলেটাকে। তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে চলে যায়। এলিনা মায়ের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, মম, শোনো, আমার ভাইয়ার জীবনে হয়তো কিছুরই অভাব নেই, কিন্তু তার জীবনে ভালোবাসার বড্ড অভাব। সঙ্গিনীর ভালোবাসার অভাব, কারো কাঁধে মাথা রেখে জ্যোৎস্নাবিলাস করবে এমন একটা মানুষের অভাব। তুমি তো তার সেই অভাব পূরণ করতে পারবে না, সেটা কেবল রিদিশাই পারবে। ভাইয়া রিদিশাকে পাগলের মতন ভালোবাসে। তুমি চলো প্লিজ আমাদের সাথে। এত সুন্দর মেয়েটাকে কে অবহেলা করছো? পরে আর ওর সাথে কথা বলার সুযোগটাই না পেলে?
এলিনা আরও কিছু বলতো, কিন্তু তার এখন বাবার সাথে যেতে হবে। সে ঘড়ি পড়তে পড়তে চলে যায়। মিসেস এলিজার আগে গজগজ করতে করতে এলিনার পেছনে পেছনে ছুটে। মেহতাব আগে থেকে গাড়িতে বসেছিল। দুজনকে দেখে ভাবলেশীনভাবে সামনে তাকায়। এলিজা গজগজ করতে করতে মেহতাবের পাশে সিটে বসে। এলিজা মুচকি এসে পেছনে সিটে বসে পড়ে। মেহতাব একবার পেছনে তাকিয়ে গাড়ি স্টার্ট দেয়। ফেলিক্স আর এরিক দুজনে পাশাপাশি বসে আছে। এরিকের সিলিংয়ের দিকে তাকিয়ে প্রশ্ন করে, ব্রো সরি, তোমার সাথে অনেক অন্যায় করেছি, আমাকে মাফ করে দাও। ইথানকে কি করেছো? ফেলিক্স এরিকের কাঁধে মাথা রেখে বলে, ওকে আমার কাছে ছেড়ে দে, ওর উপযুক্ত শাস্তি আমি দেব। আর রিদিশাকে যারা টর্চার করেছিল তাদের সব কটাকে জেলে পাঠিয়ে দেব, দিচ্ছি। এরিক দীর্ঘশ্বাস ফেলে বলে। আর ফিওনা? কথাটা বলতে গিয়ে গলাটা কেঁপে ওঠে এরিকের। ফেলিক্স এরিকের কাঁধ থেকে মাথাটা সরিয়ে নেয়। শুকনো ঢোক গিলে পলক ফেলে বলে, জানি না, তুই যা ইচ্ছা করিস ওকে, ও শাস্তি তুই দিস। ওকে ক্ষমা করা যায় না নাকি? ফেলিক্স রাগী চোখে এরিকের দিকে তাকায়, হালকা চেঁচিয়ে বলে, খবরদার এই কথা বলবি না, ওরা বেইমানি করেছে, বেইমানকে ক্ষমা করা ঠিক না। এরিক আবারও দীর্ঘশ্বাস ফেলে। তার জানা নেই ফিওনার কি হবে। হয়তো ফেলিক্স কোনোদিনও ক্ষমা করতেও পারে, নাও করতে পারে। রিদিশা তখন এসে পাশে বসে। এরিক চৌকিতে তাকিয়ে বলে, এ কি তুমি এইখানে? রিদিশা মৃদু হেসে বলে, আমার সব কাজ করা শেষ জনাব। আপনি নিজের কেবিন ফেলে এখানে কেন এসে বসে আছেন? কিছুক্ষণ পর আপনার বাবা মা চলে আসবে, তখন বলবেন রিদিশা এটা, রিদিশা ওটা, বিরক্তিকর। শুনুন, আমার ছোট বোনের ছেলে হয়েছে। এরিক অবাক চোখে তাকিয়ে বলে, ছোট বোনের সাথে তো কথা বলো না, তাহলে জানলে কিভাবে? রিদিশা চমৎকার করে হাসে, দুই ভ্রু নাচিয়ে বলে, ওরা আমার খোঁজ নাই বা রাখতে পারে, ওদের প্রতিদিনের খবর আমি রাখি। এই বেবি নিয়ে অনেক ঝামেলা হচ্ছিল, কিন্তু এবার বেবি এসে গেছে, বেবিকে দেখার ইচ্ছে হচ্ছে আমার। কিন্তু আমার তো সেই কপালটাও নেই। ও নিশ্চয়ই এবার সুখী হবে। আমার ভালো লাগছে না, আমি একটু বাইরে থেকে হাওয়া খেয়ে আসি। রিদিশার সামনের দিকে হাঁটা দেয়। এরিক খপ করে হাত ধরে ফেলে। রিদিশা বিরক্ত চোখে এরিকের দিকে তাকায়। এরিক দাঁড়িয়ে মুচকি হেসে বলে, আমি তোমার সাথে নিচে চলে যাব। ফেলিক্স ভাইয়া, তুমি প্লিজ একটু সামলে নাও, আমরা যাব আর আসব। ফেলিক্স চোখ দিয়ে আশ্বস্ত করে চলে যায়। এরিক রিদিশাকে হাত ধরে নিচে নামায়। রিদিশা হাত ছাড়িয়ে নিয়ে বলে, যখন তখন ছোঁয়ার বাহানা কেন খোঁজো? হাত ছাড়ো, আমি একাই চলতে পারি, এখন আমি পুরোপুরি ফিট। এরিক রিদিশার আগা মাথা নিরীক্ষণ করে মুখ বাঁকিয়ে বলে, এই উনি ফিট? কপালের উপরে এখনো টেপ লাগানো, উনি ফিট। বাসায় চলো, আঠা লাগিয়ে দেব। রিদিশা মুখ বাঁকিয়ে আগে আগে যায়। এরিক আর রিদিশা রাস্তার পাশে এসে দাঁড়ায়। রিদিশা চোখ যায় সামনের দিকে। আইসক্রিম দেখে চোখ চকচক করে ওঠে। যদিও এই ঠান্ডায় আইসক্রিম খাওয়া উচিত নয়, তবুও তার ভীষণ খেতে ইচ্ছা করছে। রিদিশা এরিকের হাত ছাড়িয়ে সামনের দিকে ভো দৌড় দেয়। উদ্দেশ্য ও রাস্তার ওপারে, কিন্তু তখনই একটা গাড়ি রাস্তার অপর পাশ হতে শাসা করে ছুটে আসে। মুহূর্তের মধ্যে ধাক্কা লাগে রিদিশার মনে হচ্ছে সে হাওয়ায় উপরে উঠছে। আচ্ছা, মাটিতে পড়লে কি বেশি ব্যথা পাবে? তাকে হয়তো আর বাঁচানো যাবে না। তার শরীরে যে কঠিন রোগ বাসা বেঁধে আছে, তার উপরে এই অ্যাক্সিডেন্ট। চোখ বুজে শেষবারের মতো সকলের মুখটা দেখে নেয়। আরিশার ছেলের কথা মনে করতে বলে, বাবা, খালামণিকে ক্ষমা করে দিস, তুই খুব ভালো বাচ্চা হয়ে থাকিস। তারপর এরিকের মুখটা ভেসে ওঠে। ছেলেটা কিভাবে সইবে? শরীরটা রাস্তার সাথে পড়তেই আরেকটা গাড়ি ছুটে এসে পায়ের উপর দিয়ে চলে যায়। রিদিশা ব্যথায় চেঁচিয়ে ওঠে। মাথা ফেটে ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে। শরীরের অনেক জায়গায় হয়তো ছিলে গেছে। রাস্তার ওপাশ থেকে এরিক চেঁচিয়ে ওঠে, রিদিশা! তার পুরো পৃথিবী ঘুরছে। সে ছুটে যায় রিদিশার কাছে, হাত পা অজানা ভয়ে কাঁপছে। রিদিশার মাথাটা নিজের হাঁটুর উপর উঠিয়ে নেয় এরিক। দু হাতে ধাক্কা দিয়ে ডাকে, এই রিদিমণি, ওঠো প্লিজ। আজকে তোমার জন্য কত বড় সারপ্রাইজ পার্টি রেখেছি। আমার কুইন, রিদিমণি ওঠো। এই তুমি যাবে না? কোথাও যাবে না। ও তোমাকে তো আমি উইশ করিনি, তাই রাগ করলে? হ্যাপি বার্থডে মাই কুইন, কথা বলো। রিদিশার চোখে মুখে আধার নেমে আসে। রক্তমাখা হাতটা কোনো রকমে উঠিয়ে এরিকের গালে রেখে ভাঙা গলায় বলে, আই লাভ ইউ। হাতটা রাস্তায় পড়ে যায়। এরিকের দু চোখ ঝাপসা হয়ে আসে। এই ভালোবাসার কথা শোনার জন্য কতই না পাগলামি করেছে। সেই কথা রিদিশা আজ বলেছে। তবে কেন চলে যাবে? এরিক রিদিশাকে পাগলের মতো চিৎকার করে ডাকে, রিদি ওঠো প্লিজ, আজকে আমাদের এঙ্গেজমেন্ট। তোমাকে ছাড়া আমি কিভাবে থাকবো? তোমার জন্য আমি আংটি এনেছি, প্লিজ কথা বলো।
রিদিশার শরীর নিস্তেজ হয়ে পড়ে। 10 মাসের ব্যবধানে মাথায় আবারও আঘাত নিতে পারেনি। এরিক কোলে তুলে নেয় রিদিশাকে। সামনে হসপিটাল। মানুষের ভিড় ঠেলে পাগলের মতো হসপিটালে ছুটে যায়। চেঁচিয়ে ডক্টরকে ডাকতে থাকে। কেবিনে রিদিশাকে রেখে সবাই বাইরে অপেক্ষা করছে। ফেলিক্স মুহূর্তেই ছুটে এসেছে। পেছনে এসেছে এলিজা মেহতাব। সকলের চোখে মুখে ভয়ের ছাপ। এরিক স্তব্ধ হয়ে বসে আছে। কিছুক্ষণ পর একজন ডাক্তার বেরিয়ে আসে। এরিক উঠে যায় ডক্টরের কাছে। তাড়াতাড়ি করে বলে, কোনো ফর্মালিটিস করবে না। আমার হৃদি কেমন আছে তাড়াতাড়ি বলুন। ডক্টর এরিকের দিকে তাকিয়ে বলে, তার জ্ঞান ফিরেছে, দেখা করতে চাচ্ছে। এরিক ডাক্তারকে রেখেই ছুটে যায় রিশাদ কেবিনে। রিশাদ হাত ধরে বলে, কেন কেন তুমি ওইভাবে দৌড়ালে? আমি তোমাকে খুব বকবো, সুস্থ হয়ে নাও। রিদিশা অক্সিজেন মাস্কটা খুলে। এরিক বাধা দেয় তবুও খুলে। কষ্টের মধ্যেও মৃদু হেসে বলে, এরিক, তোমার জন্য একটা ডায়েরি রাখা আছে তোমার গ্র্যান্ডমায়ের বাড়িতে, ওটা পড়ে দেখবে। এই 10টা মাস আমার কাছে স্বপ্নের মতো ছিল। আমি খুব মিস করব তোমায়, তোমাকে খুব ভালোবাসি। আজ এই কথাগুলো অর্থহীন, আমাকে একটু তোমার বুকে ঘুমোতে দেবে? এরিক বলার মতো কিছু পাচ্ছে না। সিটের একপাশে উঠে নিজের বুকের উপর রিদিশাকে টেনে নেয়। রিদিশা চোখ বুজে এরিকের বুকে শুয়ে পড়ে। এরিক চমকে রিদিশাকে বলে, তুমি আমাকে মিস করবে কেন? আজ আমাদের এঙ্গেজমেন্ট পার্টি, আমরা একসাথে থাকবো তো। রিদিশা বিরক্তি ভরা কণ্ঠে বলে, উফ, ঘুমোতে দাও। এরিক মাথায় হাত বুলিয়ে দেয়। কিছুক্ষণ পর টের পায় রিদিশার নিঃশ্বাস আর বুকের উপর পড়ছে না। বুকটা ছ্যাদ করে উঠে এক লাফে উঠে চিৎকার করে বলে, ডাক্তার ডাক্তার। ডক্টর দৌড়ে ভেতরে আসে। তিনি সব জানেন। রিদিশার পালস চেক করে বলে, সরি, সি ইউ নো মোর। এরিক নির্বাক হয়ে ডাক্তারের মুখের দিকে তাকায়। তারপর রেগে ডাক্তারের কলা চেপে ধরে। চেঁচিয়ে চোয়াল শক্ত করে বলে, এই আপনি মস্করা করছেন আমার সাথে? এরিকের চিৎকারে সবাই কেবিনের ভেতরে প্রবেশ করে। ফেলিক্স রিদিশা নিথর হয়ে পড়ে থাকার দিকে তাকিয়ে থাকে। এলিনা রিদিশের কাছে গিয়ে চিৎকার করে কাঁদতে থাকে। এই মেয়েটা তার ভাইকে ভালো রেখেছিল, এখন তার ভাইয়ের কি হবে? ফেলিক্স দ্রুত এরিককে ডাক্তারের থেকে সরিয়ে আনে। এরিককে বলে, তুমি এমন করছো কেন ওনার সাথে? এরিক আহত বাঘের মতো গর্জন করে বলে, ছাড়ো আমায়, আমি ছাড়বো না ওনাকে। আমার রিদিশা তো আমার বুকে ঘুমিয়েছিল। কে বলেছে ও নেই? ডাক্তার এরিকের দিকে তাকিয়ে বলে, পেশেন্টের ডায়াবেটিস, হার্টে প্রবলেম, এছাড়াও কিডনি নষ্ট হয়ে গিয়েছে। এখন ওনার জ্ঞান ফিরলে উনি আপনার সাথে কথা বলতে চাই। আর ওনার মাথায় আরও একটা আঘাত লেগেছিল, তার একবারে প্রচুর রক্তক্ষরণ হয়েছে, বাঁচানো পসিবল ছিল না, তাই আমরা আপনার সাথে কথা বলতে দিয়েছি ওনার অনুরোধে। ওনার রোগের কথা উনি জানতেন, তাহলে চিকিৎসা করেননি কেন? সবটাই শুনে সবাই নির্বাক হয়ে যায়। এভাবে নিজেকে ইচ্ছা করে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে রিদিশা। এরিক কলের পুতুলের মতো রিদিশার পাশে যায়। কপালে উষ্ণ পরশ দিয়ে পকেট থেকে একটা আংটি বের করে। আংটিটা অনামিকায় পরিয়ে দিয়ে বলে, তুমি কেন ঘুমিয়ে আছো? আমি তো তোমাকে ছাড়া থাকতে পারছি না। তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো। এখন না উঠলে কিন্তু আমার বুকে নেব না। এই যে এঙ্গেজমেন্ট হয়ে গেছে, ওঠো, এখন আমার বিয়ে করব। রীতি ওঠো, তোমার সাথে আমার জ্যোৎস্না বিলাস করা হয়নি, তোমার হাতে হাত রেখে রাস্তায় হাঁটা হয়নি। তুমি তো বলেছিলে বাংলাদেশে গিয়ে দুজনে রিকশায় ঘুরবো। প্লিজ ওঠো। এরিকের বিশ্বাস হচ্ছে না। এলিনার কান্না দেখে এরিক জোরে ধমক দিল, এই কাঁদছিস কেন? কি হয়েছে, কাঁদছিস কেন? এটা হসপিটাল, ডক্টর মজা করেছে। মা বাবা তোমরা এখানে কেন? সরো সবাই, আমার রীতিমণি ঘুম ভেঙে যাবে। একটু আগেও অনেক কাজ করেছে। তোমরা দাঁড়াও, আমি ওর জন্য আইসক্রিম নিয়ে আসি। এলিনা তবুও থামছে না। এরিকের বুকটা আর্তনাদ করে উঠে, ভয়ে শরীর কাঁপছে। এই এক দৃশ্য কেন বারবার দেখা লাগবে? গতবারও রিদিশা হসপিটালে করুণ অবস্থায় ছিল। এরিক পাগলের মতো সব ছুঁড়ে ফেললো। রিদিশার পাশে গিয়ে আবারও বসলো। ওর মুখের দিকে তাকালেই কলিজাটা পুড়ে যাচ্ছে। এত সুন্দর করে ঘুমিয়ে আছে, একদম পরীর মতো লাগছে। এরিক ধরা গলায় বলল, তুমি তো আইসক্রিম খাবে আমি জানতাম। একটু কি অপেক্ষা করা যেত না? আমি না হয় তোমাকে আইসক্রিম খাওয়াতে নিয়ে যেতাম। এত অধৈর্য কেন তুমি? এরিক ঘুমন্ত মুখটার দিকে হাত বাড়ালো। কাঁপছে হাত, আবারও সরিয়ে নিল। যদি রিদির ঘুম ভেঙে যায়। এরিক পাগলের মতো জড়িয়ে ধরে রিদিকে। ডাক্তার আর ফেলিক্স টেনেও সামলাতে পারছে না। এরিক রিদিশার কানে কানে বলে, তুমি আবারও সুস্থ হবে। তোমার মাথা তো আগেরবারও ফেটেছিল, কিছুই হয়নি। তুমি আমার রানী, তোমার কিছুই হবে না। আজই আমরা বিয়ে করব, চলো। প্লিজ ওঠো, আমি তোমার সাথে বাংলাদেশে গিয়ে ফুচকা নামের খাবার খাবো। তুমি শুনতে পাচ্ছ? ওঠো,
আমার খুব কষ্ট হচ্ছে, আমার বুকটা পড়ে যাচ্ছে, আমি দম নিতে পারছি না। তুমি আমার অক্সিজেন, ওঠো। রিদিশার নিথর দেহটা আগলে নেয় এরিক। কেন উঠছে না? তার ভালোবাসা কেন পেয়েও পেল না? 2 বছর একাই ভালোবাসলো। যখন দিদি তার কাছে আসলো, আল্লাহ এভাবে কেড়ে নিল। এরিক রিদিকে নাড়িয়ে বলল, একটু দয়া করো, ওঠো না প্লিজ। দেখো, আমি কিন্তু অফিসের কলিগদের সাথে সেলফি তুলবো, তুমি রাগলেও শুনবো না। ওঠো না, ওঠো। এরিকের মা এসে ছেলেকে জড়িয়ে ধরে, তার নিজের চোখেও জল। এরিক একটুও কাঁদছে না। সে কি এখন রিদিকে উঠাবেই? আচ্ছা, রিদি কি এসব শুনতে পাচ্ছে? তার কানে কথা তো আর যাবে না। ষষ্ঠ ইন্দ্রিয় যে বন্ধ হয়ে গেছে চিরতরে। এরিক শব্দ করে কেঁদে ওঠে, আবার গিয়ে রিদির কপালে চুমু দিয়ে বলে, আমার ভাগ্য এত খারাপ কেন? আমার ভালোবাসার ছোট ভাইকে কেড়ে নিল। ছোটবেলা থেকে মা আমায় ভালোবাসলো না। আমার বড় ভাইয়ের মতো ইথান বেইমানি করলো। এখন তুমিও নিষ্ঠুর মতো চলে গেলে। তুমি এত খারাপ হলে কেন? তুমি কি জানো না বিচ্ছেদের ব্যথা কি কষ্টের? তুমি এত পাষাণ হলে কেন রিদিমণি? আম্মু, ও আম্মু, ও বলল একটু ঘুমাবে। ও কেমন ঘুম ঘুমালো? আম্মু, পানি আনো, পানি ছিটিয়ে ওরে উঠাও, ওরে নিয়ে পার্টিতে যাব তো। এরিক মাকে ধরে ডুকরে কেঁদে ওঠে। তার 3 বছরের সাজানো ভালোবাসার পৃথিবী মুহূর্তেই চুরমার হয়ে গেল। ভাগ্য এত খেলা খেললো তার সাথে। এরিক কাঁদতে কাঁদতে হেসে দিল, আবারও তাকালো রিদিশার দিকে। আজকে পার্টি উপলক্ষে কি সুন্দর করে সেজে এসেছিল মেয়েটা। তোমাকে খুব সুন্দর লাগছে রিদিমণি। মাই কুইন, এত সুন্দর লাগছে কি বলবো। এ মানুষ, এ পৃথিবী, শুনে রাখো, আমি আর কাউকে ভালোবাসবো না। আমি আর কখনো প্রেমে পড়ব না। আমি আর কখনো কারো টানে ছুটে যাব না। কাউকে মন প্রাণ দিয়ে ভালোবাসা অন্যায়। আমি সেই অন্যায় করেছি, শাস্তি আমার এটাই। এরিক তার দাদির বুকে মাথা দিয়ে তাকিয়ে আছে রিদিশার কবরের দিকে। তাদের নিজস্ব জায়গাতেই কবর দেওয়া হয়েছে। বাংলাদেশে নিতে চেয়েছিল, তবে এরিক কিছুতেই রিদিশাকে যেতে দেবে না। হাতে রিদিশার ডায়েরিটা, সারা ডায়েরি জুড়ে এরিকের নামে ভালোবাসার অনুভূতি লেখা। রিদিশা তো ধাক্কা খেয়ে এরিকের প্রেমে পড়েছিল। এরিক ডায়েরিটা শক্ত করে জড়িয়ে ধরে বলে, রীতি, তুমি খুব পাষাণ, আমাকে শূন্য করে দিয়ে গেছো। তোমাকে আমি ক্ষমা করব না। তুমিও বেইমানি করলে, ছেড়ে গেলে। মিসেস ময়ূরী থামলেন না। তিনি নিজেও কাঁদছে। এই বয়সে এসে নাতির ভালোবাসার পরিণতি মেনে নিতে পারছেন না। তার কষ্ট হচ্ছে খুব। এরিক কি কখনো পাবে সত্যিকারের ভালোবাসা? সে হয়তো রিদিশার স্মৃতি আঁকড়ে ধরেই থাকবে। এরিকের মন মানে না, সে চিৎকার করে বলে, রীতি, আমি অপেক্ষা করব। আমরা রাতে একসাথে ঘুরব, তোমাকে কোলে নিয়ে ঘুরব। জানো আমার মন কি বলে? মন আজও পথ চেয়ে রয়। তুমি আসবে বলেছে হৃদয়।